সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। জ্বর, এটা কি আমাদের শরীরের কেবলমাত্র একটি উপসর্গ, নাকি শরীরের ভিতর লুকিয়ে থাকা বড় কোনো জটিলতার বহিঃপ্রকাশ? প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে জ্বর থেকে তৈরি হচ্ছে হাম, চিকুনগুনিয়া, টাইফয়েড কিংবা ডেঙ্গুর মতো জটিলতা। তবে সবচাইতে উদ্বেগের বিষয় এটাই যে জ্বর নিয়ে আমরা খুব একটা সচেতন নই। সঠিক সময়ে চিকিৎসকের কাছে না যাওয়া কিংবা রোগটিকে শনাক্ত না করা, সবকিছু মিলিয়ে অকালে ঝরে যাচ্ছে অনেক নিষ্পাপ প্রাণ। দর্শক, প্রশ্ন হলো যে জ্বর কখন আপনার শরীরে বড় কোনো বিপদের সংকেত, কখন আপনি সচেতন হবেন? জ্বর নিয়ে এই মুহূর্তে সচেতন হওয়া আসলে কতটুকু জরুরি? আমাদের নিয়মিত আয়োজনের আজকের এই পর্বে আমরা কথা বলবো জ্বরের আদ্যপান্ত নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার দিলীপ কুমার ধর, যিনি মেডিসিন বিশেষজ্ঞ ও সাবেক প্রিন্সিপাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং অধ্যাপক এম এ সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা কথা বলবো জ্বর নিয়ে। একটু জানতে চাই যে জ্বর নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষেরা সচেতন নই, কিন্তু জ্বর আসলে কখন রোগের বহিঃপ্রকাশ? এটা কি নিজেই কোনো রোগ নাকি রোগের বহিঃপ্রকাশ, এবং কোন কোন রোগের কারণে জ্বর আমাদের শরীরে উপসর্গ হিসেবে আসতে পারে? আসলে আমরা জানি যে মানুষের শরীরের তাপমাত্রা 96 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট থাকে গড়পড়তা। তো এই রেঞ্জের বাইরে গেলে এটাকে আমরা জ্বর বলি। তো জ্বর আসলে কোনো রোগ নয়, এটা রোগের লক্ষণ মাত্র। তো জ্বর হচ্ছে শরীরে কোনো রোগ জীবাণু ঢুকলে, এটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে। আবার দেখা যাচ্ছে যে শরীরের কোনো জয়েন্টের বা অস্থিসন্ধির প্রদাহ, যেটা আর্থ্রাইটিস বলা হয়, আবার যক্ষ্মার মতো দীর্ঘস্থায়ী সংক্রমণ অথবা ক্যান্সারের মতো মারণ ব্যাধিও, এটা এই জীবাণু বা এই এজেন্টগুলো যখন শরীরে ঢোকে, তখন শরীরের যে নর্মাল রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন, এই দুটোর মধ্যে একটু যুদ্ধ চলে। এই যুদ্ধের ফলাফল হিসাবেই কিছু কেমিক্যাল বা সাইটোকাইন এটা রক্তে আসে। সেটাই আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস নামে একটা জায়গা আছে, সেখানকার মাধ্যমে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে জ্বর। মানে জ্বর রোগের বিরুদ্ধে শরীরের একটা প্রতিরোধ ক্ষমতার বহিঃপ্রকাশ। এটা এক ধরনের আমরা বলতে পারি যে আমাদেরকে সতর্ক করা, যে কোনো জিনিস আমাদেরকে সংক্রমিত বা প্রভাবিত করেছে। কারণ আমাদের সচেতন হতে হবে যে আমাদের শরীর, কারো করে দেখা যায় নর্মাল তাপমাত্রাই থাকে 96 ডিগ্রি ফারেনহাইট, বা কারো সে নর্মাল তাপমাত্রা 99 থাকতে পারে, সেটি তার জন্য নর্মাল। কিন্তু একজন লোকের যদি 99 থাকে, তার যদি 100 বা 101 হয়, বা যার 96 থাকে তার যদি 98 99 হয়, সেটাকে আমরা জ্বর বলতে পারি। এবং জ্বরের কারণের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সংক্রমণ এবং ভাইরাসজনিত সংক্রমণ, এবং ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি জ্বর, এ ধরনের সংক্রমণই বেশি হয়। এ সমস্ত ক্ষেত্রে হয়তো দেখা যায় যে জ্বরের সাথে হয়তো একটু সর্দি, হাঁচি বা কাশি, শরীর ব্যথা, একটু গা ম্যাজ ম্যাজ করা, খাওয়ার অরুচি, এগুলো জ্বরের সাথে এই লক্ষণগুলো 3 দিন 4 দিন 5 দিন থাকলো। এরপরে নর্মালি শরীর প্রতিরোধ ক্ষমতা সেটি কাভার করে নেয়। এরপরে হয়তো একটু প্যারাসিটামল, একটু পানি বা স্যালাইন খাওয়া, একটু বিশ্রামে থাকা, এটি চলে যায়। অনেক ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা। কিন্তু যদি দেখা যায় যে লক্ষণ নাই এবং জ্বর নির্দিষ্ট সময়ের পরেও হচ্ছে, তখন অবশ্যই আমাদের একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। নিঃসন্দেহে। এবং স্যার, সাম্প্রতিক সময় আমরা খেয়াল করছি যে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, এবং বিগত কোনো বছরে যে হাম এতভাবে মানুষকে ভোগায়নি। একটু জানতে চাই যে আক্রান্তের ঝুঁকিতে তো শিশুরা এগিয়ে রয়েছে, এছাড়া আর কারা আক্রান্ত হতে পারে বা ঝুঁকিতে রয়েছে একটু জানবো। এবং হাম আসলে কি ধরনের রোগ? হাম একটি মেজেলস ভাইরাস। হাম, তারপরে জার্মান মেজেলস বা রুবেলা, এগুলো ভাইরাসজনিতই সংক্রমণ, এবং এগুলো হাঁচি কাশির মাধ্যমে, ড্রপলেট ইনফেকশন মাধ্যমে ছড়ায়। এবং একজনের হলে পরে পরিবার বা কোনো পাবলিক প্লেস যেখানে হাঁচি কাশি যেখানে হয় এবং মানুষ ক্লোজলি থাকে, যে যদি ওভার ক্রাউডিং হয় বা এক ফ্যামিলিতে অনেকে থাকে, তাহলে একজনের থেকে আরেকজন দ্রুত ছড়াতে পারে।
তা হাম কিন্তু আমাদের দেশে সফল ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোলই ছিল, এবং বর্তমান বছরে কিন্তু হাম ইরাডিকেশনের প্রোগ্রাম ছিল। এখন যে কোনো কারণেই হোক আমাদের মাঝখানে হয়তো ভ্যাকসিনেশন প্রোগ্রামটা একটু স্থবির হওয়ার কারণে এটা রিইমার্জেন্স বলে, যে ইনফেকশন ডিজিজগুলো অনেক সময় ইমার্জিং এর রিইমার্জিং ফেজে থাকে, এটা রিইমার্জিং ফেজে আছে এবং এটা মোটামুটি মহামারী আকারে সংক্রমিত হচ্ছে এবং প্রতিদিন হাম এবং হামের মতো সংক্রমণের কারণে অনেক শিশু মারা যাচ্ছে এবং বিশেষ করে শিশুরাই এক্ষেত্রে বেশি সংক্রমিত হচ্ছে এবং মারা যাচ্ছে। এবং পাশাপাশি যারা ইমিউনো কম্প্রোমাইজ, গর্ভবতী মা, তাদের আসলে আক্রান্তের ঝুঁকি কতটুকু? ঝুঁকি আপনি যেটা বললেন যে যাদের অপুষ্টিজনিত কারণ এবং যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অন্যান্য কারণে হয়তো সে অন্য কোনো ওষুধ খাচ্ছে যেটা তার শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, বা তার অরিজিনালি পরিবারগতভাবেই অপুষ্টির কারণ বা দরিদ্র পরিবারে হয়তো ব্যালেন্স ডায়েট খেতে পারে না, তারাই বেশি সংক্রমিত হচ্ছে। একদমই। স্যার, আমরা কি করে বুঝবো যে একজন ব্যক্তি হামি আক্রান্ত? জ্বর তো একটি উপসর্গ, আপনি বলছিলেন যে জ্বর হতে পারে। স্যার, এছাড়া পাশাপাশি আর কি উপসর্গ প্রকাশ পেতে পারে? আসলে এই জীবাণু শরীরে ঢোকার পর আমি যেটা বলছিলাম যে জীবাণুর সাথে শরীরের যে প্রতিরোধ ক্ষমতার মেশিনারি আছে, একটা যুদ্ধ চলে। এই যুদ্ধকালীন সময় কিন্তু জ্বর থাকে না। এটা মানে শরীরে জীবাণু ঢোকার পর লক্ষণ প্রকাশ পাওয়া, এই সময়টাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। তো হামের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে 6 থেকে 15-20 দিনের মতো এই ইনকিউবেশন পিরিয়ড। জীবাণু ঢোকার পরে দেখা যায় 6 দিন 7 দিন বা 10-12 দিন পরে তার জ্বর হচ্ছে। তো জ্বর হলে পরে এটা একটা আমাদের জন্য অসুবিধা এই যে জ্বরের শুরু হওয়ার পরে কিন্তু 3-4 দিন পরে র্যাশ, যেটা যেটা মুখে লাল লাল দানার মতো বা সারা শরীরে কিন্তু ডিফিউজলি, অনেক সময় ডিসক্রিট হয়, অনেক সময় ডিফিউজ হয়, মুখের থেকে শুরু হয়, তারপরে চারপাশে ছড়িয়ে পড়ে। তো এই র্যাশ শুরু হওয়ার পরেই আমরা বেশিরভাগ জানতে পারি যেটা হাম। আচ্ছা আচ্ছা। কিন্তু এই র্যাশ শুরু হওয়ার আগে 3-4 দিন আগে থেকে কিন্তু হাঁচি কাশির মাধ্যমে সেই শিশু বা সেই লোকটি রোগ ছড়াতে পারে। সুতরাং আমাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে এটা যে প্রতিরোধ করা, যে আমি হাম হয়েছে যে আমি আলাদা থাকবো বা আইসোলেশন করবো রোগীকে, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। র্যাশ অ্যাপিয়ার করার পর অনেক ক্ষেত্রে সম্ভব হয়, কিন্তু এই 3-4 দিনের পিরিয়ডটা আমরা কিছু করতে পারি না, যে অন্যান্য জ্বরের মতো লক্ষণ থাকে। আচ্ছা, তো সংক্রমণের সময়সীমাটা আসলে কখন? জ্বর শুরু হলেই অন্য 10 জন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে, নাকি যখন মুখের ভিতরে আপনি ছোট ছোট ঘা বলছিলেন, র্যাশ শুরু হয়ে গিয়েছে, তখন থেকে সংক্রমণের ঝুঁকিটা বেশি? এটা জ্বর শুরু হওয়ার থেকেই সংক্রমিত করতে পারে, র্যাশ শুরু হওয়ার আগেই সংক্রমণ শুরু হয়। এবং স্যার, একটু জানতে চাই যে আপনি তো বলছিলেন যে এটা আসলে সংক্রমণ ব্যাধি, মানে একদম মারাত্মক ভাইরাস জনিত একটি সংক্রমক ব্যাধি, যে একজনের থেকে আসলে 15 বা 18 জনকে সংক্রমিত করতে পারে। মানে আমরা ছোঁয়াচে বলতে পারি, সর্দি কাশি হাঁচির মাধ্যমে এটি ছড়িয়ে যাচ্ছে। তাহলে যেই ব্যক্তিটি বা যেই শিশুটি আসলে এই পরিবারে আক্রান্ত, তাকে কিভাবে আইসোলেটেড রাখা আসলে কতটুকু জরুরি এবং কিভাবে রাখতে পারে? এটা অবশ্যই তাকে আইসোলেট রাখতে হবে এবং তাকে তো যেহেতু শিশু, তাকে তো বাবা মা বিশেষ করে বা কেয়ার গিভার তাদের নিজস্ব হয়তো মাস্ক পরে তাদের ইয়ে করতে হবে। শিশুটিকে মাস্ক পরা হয়তো সবসময় প্র্যাকটিক্যালি সম্ভব হয় না, তো নিজেদেরকেই সতর্ক থাকতে হবে এবং শিশুটি হাঁচি কাশি দেওয়ার সময় নিজেদের সেভাবে সেফ রাখতে হবে যতখানি সম্ভব। এবং আর্লি স্টেজে আমরা যদি জ্বর কিংবা শরীরে র্যাশ নিয়ে সচেতন না হই, আহ, মানে জ্বর এবং র্যাশের মাধ্যমে তো অনেকে বুঝে যাচ্ছে যে এটি আসলে হাম, যেহেতু সাম্প্রতিক সময় অনেক বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে। স্যার, যদি একদম সীমিত সময়ের মাঝে আমরা চিকিৎসা ব্যবস্থা না নেই কিংবা চিকিৎসকের কাছে না নেই, কী ধরনের জটিলতা হতে পারে হাম থেকে? আসলে হাম ভাইরাস বা এই জ্বরের কারণে ক্ষতি হয় না। ক্ষতি যেটা হয় বিশেষ করে যারা ম্যালনারিশড চিলড্রেন এবং যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, তারাই সাফার করে এবং তাদেরই কমপ্লিকেশন বেশি হয়। এটা টার্গেট অর্গান মেইনলি লাংস বা ফুসফুস, যেখানে হামের কারণে হাম নিজেও নিউমোনিয়া করতে পারে এবং হামের কারণে নর্মালি শরীরে আমাদের শ্বাসতন্ত্রে নাকের থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত বিভিন্ন জীবাণু থাকে, এরা নর্মালি কিন্তু কোনো ক্ষতি করে না, এটা কমেন্সাল হিসাবে থাকে। যখন হাম সংক্রমণের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন সেই কম শক্তিশালী জীবাণু, ব্যাকটেরিয়া যেগুলো বলে, সেগুলোর কারণে নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়ার লাংসে হয়, সেটাই কিন্তু শ্বাসকষ্ট নিয়ে রোগী ভর্তি হয়, তাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, অনেক সময় আইসিইউতে নিতে হয়। আরেকটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম,
যে পরিপাকতন্ত্র, বিশেষ করে ডায়রিয়া হয় প্রচুর, সেখানেও সংক্রমণ হয়। এবং সবচেয়ে মারাত্মক যেটা আমাদের রক্তের মাধ্যমে যখন ব্রেইনে চলে যায়, যে আমাদের মস্তিষ্ক সংক্রমণ, এটাকে এনকেফালাইটিস বলে। তো এই কারণে কিন্তু অনেক শিশু মারা যাচ্ছে। আচ্ছা। এবং জ্বরের সময় শিশু খেতে পারে না, অনেক সময় বমি করে বা পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন হয়, পানির শূন্যতা দেখা দেয়, অনেক লবণ শরীরের এসেনশিয়াল যেগুলো সল্ট আছে, বিশেষ করে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যাকে বলে, এগুলো লসের কারণে কিন্তু ইনডাইরেক্টলি অনেক সময় হার্ট এফেক্টেড হয়। এগুলোর কারণে কিন্তু অনেক শিশুর জীবন আশঙ্কা হতে পারে। স্যার, একটি প্রশ্ন চলেই আসে যে আমরা এই যে এত কমপ্লিকেশনগুলো আসলে অ্যারাইজ করছে কোন পর্যায়ে গিয়ে? আমরা তো এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে 1000-এর উপরে শিশু মারা গিয়েছে শুধুমাত্র একটি হামে আক্রান্ত হয়ে। মানে আসলে অপারগতা কোথায়? অভিভাবকরা কি অসচেতন, নাকি প্রাথমিক অবস্থায় তারা বিষয়গুলো নিয়ে সচেতন ছিলেন না, চিকিৎসকের কাছে যায়নি, চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেনি? সচেতনতা পুরোপুরি দায়ী না, অবশ্যই সচেতনতাও দরকার। যে আমি যেহেতু র্যাশ অ্যাপিয়ার করতে অনেক সময় 3 দিন জ্বর শুরু হওয়ার 3-4 দিন পরে র্যাশ অ্যাপিয়ার করে, সুতরাং প্রথমেই তো একজন বাবা বা মা বা শিশুটির সাথে যারা থাকেন তারা বুঝতে পারে না যে হাম না অন্য ভাইরাস, সিম্পল ইনফ্লুয়েঞ্জা হতে পারে বা অন্য টাইফয়েডও হতে পারে বা ইউরিন ইনফেকশনও হতে পারে। সুতরাং প্রথমেই কিন্তু একজন বাবা মার পক্ষে বোঝা সম্ভব না। সুতরাং 3-4 দিন পর যখন র্যাশ অ্যাপিয়ার করে তখন সেই সন্দেহটা আসে, এবং পারিপার্শ্বিকভাবে হচ্ছে হাম, এখন তার এপিডেমিওলজিক্যাল প্যাটার্ন যে এখন ইদানিং হচ্ছে, এটাও কিন্তু অনেককে সচেতন করে এখন হাম হতে পারে। কিন্তু হঠাৎ করেই যদি জ্বর হয় সেক্ষেত্রে অনেকের মনে সন্দেহ নাও আসতে পারে। আবার হামের সাথে জ্বরের সাথে র্যাশ কিন্তু অন্য অনেক ডিজিজও হয়, টাইফয়েডও র্যাশ হয়, ইভেন ডেঙ্গু যদি এখন শুরু হয়নি, যেহেতু রিসেন্টলি একটু বৃষ্টি বাদল হয়ে গেছে, আমরা বিচ্ছিন্নভাবে কিন্তু ডেঙ্গু এখনও পাচ্ছি, কিছু খুব কম যদিও। শুধু ডেঙ্গুতেও র্যাশ হয়, কিন্তু অন্য অনেক জ্বরও কিন্তু র্যাশ হয়। আবার সিম্পল জ্বরের সময় অনেক ওষুধ দেওয়া হয়, ওষুধের কারণে র্যাশ হয়। সুতরাং এটা অনেক সময় কিন্তু গার্জিয়ানদের পক্ষে বোঝা মুশকিল, যেটা হামের কারণে হচ্ছে না হামের কারণে হচ্ছে না। তো এটি একটু ডিফিকাল্ট সিচুয়েশন। নিশ্চয়ই। এবং কোন পর্যায়ে তাহলে একজন অভিভাবক বাচ্চাটিকে নিয়ে চিকিৎসকের কাছে যাবে? একটু জানতে চাই যে কমপ্লিকেশন ডেভেলপ করার নির্দিষ্ট কোনো সময়সীমা রয়েছে কিনা? যেমন জ্বর হলো, র্যাশ হলো এবং ঠিক 1 থেকে 2 দিন পর বা 5 দিনের মধ্যে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, বিষয়টি কি এমন, নাকি হুট করে কোনো বাচ্চার 1 দিনের মধ্যে তাৎক্ষণিক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেমন নিউমোনিয়া, আপনি যে বলছিলেন ব্রেন ইনফেকশন? 3-4 দিনের মধ্যে কমপ্লিকেশন সম্ভাবনা খুবই কম, সিম্পলি এটা ভাইরাল ইনফেকশনই থাকে। তো কমপ্লিকেশন বিশেষ করে যারা ম্যালনাউরিশড এবং আন্ডারনাউরিশড বা ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্ট তাদেরই বেশি হয়, এবং এটা কিন্তু 5-6 দিন পরেই হয় সাধারণত। সুতরাং এ ধরনের জ্বর যদি র্যাশ হচ্ছে, যেহেতু বাচ্চারাই সাফার করছে বেশি, এবং জ্বর এবং র্যাশ এখনকার প্রেক্ষাপটে হলেই আমার মনে হয় ইমিডিয়েটলি তাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। এবং চিকিৎসকরাই তাকে তার হিস্ট্রি নিয়ে এবং এক্সামিন করে বলতে পারবেন যে তাকে আউটডোর বেসিসে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়ে অবজারভেশন রাখবেন নাকি ভর্তি করে নেবেন। নিঃসন্দেহে। এবং স্যার, আমরা যখন হাসপাতালে নিয়ে যাচ্ছি হামি আক্রান্ত একটি শিশুকে, এটা তো সংক্রামক, একজনের থেকে অন্যান্য প্রত্যেকটি রোগী ছড়িয়ে পড়তে পারে রোগীর শরীরে, এবং প্রত্যেকটি রোগী তো এই মুহূর্তে ইমিউনো কম্প্রোমাইজড, কারণ তারা অসুস্থ থেকে তো হাসপাতালে। আসলে হাসপাতালে আইসোলেশন ব্যবস্থাটা ওই প্রত্যেকটি শিশুর জন্য এই মুহূর্তে কতটুকু জরুরি? অবশ্যই জরুরি, এবং বর্তমানে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু আইসোলেশন ওয়ার্ড, হামের জন্য বিশেষ করে আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। আমাদের সমৃদ্ধ মেডিকেল কলেজ কিন্তু হামের জন্য আইসোলেটেড ইউনিট চালু হয়েছে। শুধুমাত্র যারা হামি আক্রান্ত ওই শিশুগুলো শুধুমাত্র ভর্তি থাকবে? হাম সন্দেহে যারা ভর্তি হচ্ছে বা হামের মতো যেগুলো রোগী সেগুলো ভর্তি করা হচ্ছে। পাশাপাশি স্যার, আরেকটি কথা আপনি বলছিলেন যে অনেকে নিউমোনিয়া আক্রান্ত হয়ে কিংবা ব্রেইনের ইনফেকশন, এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে অনেকে আইসিইউ পর্যন্ত যাচ্ছে, কিন্তু আইসিইউতেও কি আসলে আমরা আইসোলেটেড করার ব্যবস্থা করতে পেরেছি, নাকি এখন পর্যন্ত ওই জায়গাটাতে আমরা সমস্ত রোগীদের সাথেই বাচ্চাগুলোকে রাখছি? প্র্যাকটিক্যালি আইসিইউ ফ্যাসিলিটিস কিন্তু আমাদের দেশে মানে আইসিইউ সংকট আমরা জানি যে অপ্রতুল, সাধারণ মানুষের প্রয়োজনের তুলনায় যথেষ্ট অপ্রতুল। এর মধ্যেও যতদূর সম্ভব চিকিৎসা চেষ্টা করছেন, কিন্তু ওভাবে আইসিইউর ভিতরে, আইসিইউ এমনি একটা আইসোলেটেড এরিয়া, তার মধ্যে আইসোলেশন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সবসময় হয়তো প্র্যাকটিস সম্ভব করা হচ্ছে না। বাট ইট শুড বি
আইসোলেটেড আইসিইউর একদমই মধ্যে। মানে এই মুহূর্তে আসলে সময়ের দাবি এটা প্রত্যেকটি শিশু যেন আইসিইউতে হলেও অন্তত একটু সেপারেশনে থাকে, বিশেষ একটু করে যে isolated সমস্ত থাকে। হাসপাতালের সামর্থ্য আছে বা প্রচুর স্পেস বা জনবল আছে, সেখানে অবশ্যই এই ডিকটাম মেনে চলা উচিত। একদমই, কারণ হাসপাতালে অনেক আইসিইউতে অনেক অনেক সুস্থ শিশুরা রয়েছে অন্যান্য কমপ্লিকেশন নিয়ে, যারা হামে আক্রান্ত নয়, এবং শুধুমাত্র দেখা যাবে যে ওই বাচ্চাটির জন্য, হামে আক্রান্ত শিশুটির জন্য তারা মারাত্মক কমপ্লিকেশন ডেভেলপ করবে। আইসিইউতে এমনিতেই ইনফেক্টেড পেশেন্ট থাকে অনেকে, একদমই। হামে আক্রান্ত রোগী সেখানে গেলে অন্য রোগী থেকেও ইনফেকশন, হাম রোগীরাও কিন্তু সেকেন্ডারি ইনফেক্টেড হতে পারে। সুতরাং বোধ এই দুই দিকেই কিন্তু আইসোলেশন দরকার। একদমই, এই মুহূর্তে আসলে এত বেশি প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, আমি একটু আপনার মুখে জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন যে হাম যাতে করে যে সমস্ত শিশুরা হামে আক্রান্ত হচ্ছে তাদের অভিভাবকদের পরামর্শ কি, যে কিভাবে তারা সেপারেশনে রাখতে পারে বা একটু আইসোলেটেড থেকে অন্যান্য ব্যক্তিকে সুরক্ষিত রাখতে পারে? অবশ্যই এটা পারিবারিক পর্যায়ে শুরু হওয়া উচিত। যে হাম যদি সন্দেহ হয়, সেক্ষেত্রে আমাকে বাসাতে শিশুকে আইসোলেট করতে হবে, তাকে খাওয়ানো, তার পায়খানা প্রস্রাব এগুলো আইসোলেটেড করা, এবং তাকে কেয়ার গিভিং যারা করছে নিজেরাও তাদের মাস্ক স্পেশালি ইউজ করা, যেহেতু আমাদের শ্বাসনালীর মাধ্যমে সংক্রমণ হয়, এটা করা দরকার। এবং এই সমস্ত শিশুদের পুষ্টি, বিশেষ করে প্রচুর পরিমাণ পানীয় জিনিস দেওয়া বা পুষ্টিকর খাবার, এমনিতে অরুচি থাকে, অনেক সময় বমি থাকে, এর মধ্যেই যতদূর সম্ভব অল্প অল্প করে বারে বারে যে লিকুইড ফর্মে তাকে নিউট্রিশন বা খাদ্য দেওয়া, পানীয় দেওয়া, এবং তাদের সুষম খাদ্য, বিশেষ করে যে ফলের রস, ফলমূল বা প্রোটিন সমৃদ্ধ খাবার, এগুলো কিন্তু নিশ্চিত করা দরকার। আর এই অবস্থায় সুস্থ বাচ্চা যারা থাকে তাদেরও কিন্তু বর্তমানে একটু সুস্থ স্বাস্থ্য অভ্যাস মেনটেন করা উচিত। যে হাঁচি কাশি থাকলে নিজেদের মাস্ক ইউজ করা বা আলাদা জায়গায় গিয়ে হাঁচি কাশি দেওয়া, বা বিশেষ করে বাচ্চা থাকলে তাদের সামনে হাঁচি কাশি না দেওয়া, মাস্ক ইউজ করা, এবং সুষম খাদ্য খাওয়া, পরিমিত পানি খাওয়া, পরিশ্রমের পরে বিশ্রাম নেওয়া, মানে একটি সুষম জীবন ব্যবস্থা যেটা আমরা মানা উচিত, সেটা কিন্তু আমাদের চর্চা করা উচিত। একদমই, গত রবিবার থেকে স্যার হামের ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে সারা দেশ সহ পুরো দেশে প্রত্যেকটি বিভাগীয় শহর উপজেলাগুলোতে। একটু জানতে চাই যে হামের তো অনেক শিশু একটা ডোজ কমপ্লিট করেছে, হয়তো আরেকটি ডোজ বাকি রয়ে গেছে, কিংবা অনেকে দুটো ডোজও কমপ্লিট করেছে। এই ভ্যাকসিনের আওতাভুক্ত হচ্ছে 6 মাস থেকে প্রায় 15 বছর বয়সী শিশুরা। তাহলে কারা এই ভ্যাকসিনের আওতাভুক্ত হবে? মানে প্রত্যেকেই যারা আগে একটা ডোজ পেয়েছে তারাও কি নিতে পারবে? আসলে আমরা জানি যে হামের ভ্যাকসিনে আগে যেটা বলা হতো যে 9 মাসে প্রথম হামের ভ্যাকসিন দেওয়া হতো, কারণ মায়ের শরীর থেকে হামের জন্য যে প্রতিরোধ ক্ষমতা, সেটা মায়ের গর্ভাবস্থায় কিন্তু শিশুর মাধ্যমে সেই প্রতিরোধ ক্ষমতা আল্লাহর তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়। সুতরাং 9 মাসের আগে সাধারণত প্রয়োজন পড়তো না। কিন্তু এখনকার পরিবর্তিত পরিস্থিতি, এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশেষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, তারা 6 মাসের থেকেই কিন্তু হামের ভ্যাকসিন দেওয়ার কথা বলছেন। এবং যারা একবার ভ্যাকসিন নিয়েছে, অনেক সময় হামের ভ্যাকসিন MMR, মেজেলস, রুবেলা, এগুলো কিন্তু একসাথে দেওয়া হয়, 3টা ভ্যাকসিন। মিজেলস, মামস এবং রুবেলা। হ্যাঁ, মিজেলস, মাম, রুবেলা। তো এটা কিন্তু যারা আগে 2টো ডোজ নিয়েছে তাদের 3য় ডোজ নিতে বলছে, বা যারা আগে একটি নিয়েছে দ্বিতীয় ভ্যাকসিন নিতে বলছে, যে বুস্টিং ইফেক্ট হয়, যে ভিতরে অ্যান্টিবডি তৈরি করা থাকে, যে দ্বিতীয় বা তৃতীয় ডোজ নেওয়া হয় তাহলে অ্যান্টিবডি পরিমাণ বেশি থাকে এবং প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। সুতরাং এক্ষেত্রে কোনো ক্ষতি নাই। তার মানে যারা শঙ্কিত হচ্ছে যে আমরা আগে তো ডোজ নিয়েছি, এখন কি আবার নেব কিনা, এবং পাশাপাশি অনেকের প্রশ্ন থাকছে যে একটা ডোজ নিয়েছি এবং আরেকটা ডোজ যেহেতু বাকি আছে, ওই ডোজটার জন্য কি আমরা অপেক্ষা করব নাকি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে নিয়ে নেব? প্রত্যেকে নিতে পারে, মানে এই জায়গায় কোনো নিষেধাজ্ঞা নেই বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো কারণ নেই। যেহেতু ভ্যাকসিন তো আমাদের সরবরাহ অপ্রতুল ছিল গত 2 বছরে, এখন সরকারি পর্যায়ে কিন্তু ভ্যাকসিন এসছে এবং শুরু হয়েছে। এখন আমি দেখেছি যে অনেক জায়গায় কিন্তু সেকেন্ড বা থার্ড টাইম যে দেওয়া হয় তাদের কিন্তু পরে দেওয়া হচ্ছে। আচ্ছা, যারা ভ্যাকসিন নেয়নি আগে, প্রায়োরিটি হিসেবে প্রথমে তাদের দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে যারা সেকেন্ড থার্ড দরকার তাদের দেওয়া হবে পর্যায়ক্রমে। এটা গভর্নমেন্ট পলিসি, এটাই ফলো করা হচ্ছে। কিন্তু আতঙ্কিত হবার কোনো কারণ নেই, আতঙ্কিত চাইলে হওয়ার যখন কিছু নেই। সুযোগ আসবে অবশ্যই যেন প্রত্যেকে নিয়ে নেয়। যারা একবার ভ্যাকসিন নিয়েছে তারা অপেক্ষা করতে পারে। কারা আসলে অপেক্ষমান, কাদের অপেক্ষা করাটা জরুরি? স্যার একটু জানতে চাই যে আমরা তো বলছিলাম বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে যদি হামে প্রাথমিক অবস্থায় আমরা সতর্ক না হই, কিন্তু একটা খুব
বিষয় যে এখন অনেক বেশি আলোচিত হচ্ছে যে হামের কারণে আসলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়ে যায় অনেক শিশুর, এবং ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় আমরা প্রত্যেকে জানি, এটা আসলে খুব প্রচলিত একটি প্রবাদ বা তথ্য। স্যার আমি জানতে চাই যে যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় বোঝার কোনো উপায় রয়েছে কিনা, এবং যারা হামে আক্রান্ত তাদের আসলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য করণীয় কি? আসলে রোগ প্রতিরোধক ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন এ এবং ডি অন্যতম। এ আগে থেকেই আমাদের কনসেপশনে ছিল, কিন্তু ভিটামিন ডি ব্যাপারে কিন্তু সচেতনতা এটা গ্লোবালি কিন্তু কম ছিল। আমরা রিসেন্টলি ব্লাড টেস্ট করে দেখা খুব কমই হয়, একটু কস্টলি, কিন্তু ব্লাড টেস্ট করে দেখা যায় প্রায় 90-95% ক্ষেত্রেই ভিটামিন ডি অনেক ঘাটতি, কিন্তু মানুষের শরীরে রোদ লাগানোর অবকাশ থাকে না বা সুযোগ থাকে না। একদমই। তো এই দুটো ভিটামিন কিন্তু যে কোনো কারণে যদি শরীরে সংক্রমণ হয়, ইনফেকশন হয়, জ্বর হয়, শরীর মেটাবলিজম বাড়ে, শরীরের এই ভিটামিনগুলো বেশিরভাগ কিন্তু ইউজড আপ হয়ে যায়। যদি আগে থেকে ঘাটতি কিছু থাকে, এই ইনফেকশন হওয়ার ফলে ঘাটতিটা আরও বাড়ে। সেক্ষেত্রে আগে হয়তো কমপ্লিকেশন পুরোপুরি ছিল না, ইনফেকশন হওয়ার পর আরও দ্রুত জটিলতাগুলো দেখা দেয়। তো ভিটামিন এর অভাবে আমরা জানি যে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস, রাতে না দেখা, রাতকানা এবং অন্ধত্ব পর্যন্ত চোখ নষ্ট হতে পারে। এবং ভিটামিন ডির কারণে এই ইনফেকশনের কমপ্লিকেশনগুলো আরও বাড়তে পারে। আচ্ছা আচ্ছা। সুতরাং সবসময় এই চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওই শিশুটির বয়স বা ওজন হিসাবে ভিটামিন এ এবং ডি সাপ্লিমেন্টেশন করা উচিত। এবং এই জিনিসগুলো ফ্যাট সলিউবল ভিটামিন, এগুলো সাধারণত মাছ, মাংস বা ফ্রেশ সবজি, রঙিন শাকসবজি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এগুলো যদি রেগুলার খাদ্য তালিকায় থাকে তাহলে এগুলো এমনি কিন্তু আমাদের নর্মাল লেভেল মেনটেন করা যায়, কিন্তু রোগাক্রান্ত হলে পরে তখন সাপ্লিমেন্টেশন অনেক সময় দরকার পড়ে। আচ্ছা আচ্ছা, তার মানে যদি বেশি জটিলতা হয় চিকিৎসককে দেখিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কার ক্ষেত্রে কত ডোজে সাপ্লিমেন্ট দরকার সেটি অবশ্যই খাওয়ানোটা খুব বেশি জরুরি। দরকার। স্যার আমরা তো সামনে অনেক বেশি কথা বললাম, কিন্তু প্রত্যেক বছর আমরা খেয়াল করি যে এই এপ্রিল, মে, জুন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই যে আবহাওয়া পরিবর্তন, বৃষ্টি হচ্ছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রত্যেক বছর আশঙ্কাজনকভাবে বেড়ে যায়, এবং ডেঙ্গুতে প্রত্যেক বছর মৃত্যুর সারি দীর্ঘ হতে থাকে। আমরা আসলে মানে কোন জায়গায় সচেতন হওয়া জরুরি, কেন এই বছরে প্রত্যেক বছর এই সময়টিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়, এবং এই মুহূর্তে আসলে ঝুঁকিতে আমরা কতটুকু রয়েছি? আমরা জানি যে আপনি বললেন যে আবহাওয়া পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, এটা গ্লোবাল প্রবলেম। তো আমাদের বনভূমি উজাড় হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে, তো যার জন্য পশু পাখি তারা বন জঙ্গল থেকে মানুষের লোকালয়ে চলে আসছে। মশাও তার ব্যতিক্রম না, এবং এডিস মশার সাথে আমাদের পরিচয় দীর্ঘদিনের, এবং যত দিন যাচ্ছে পরিচয় আরও নিবিড় হচ্ছে। তো আমরা জানি যে আমরা এই পাবলিক হেলথ পর্যায়ে এডিস মশাকে কিন্তু সম্পূর্ণ প্রতিরোধ করতে পারি না, এবং এটা বিশেষ করে বর্ষা শুরু হলে পরে, বৃষ্টি শুরু হলে পরে, এটা যদি শীতকালেও বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যায় যে জলাবদ্ধতা থাকে। এটা বাড়িতেও হতে পারে, ফুলের টবের থেকে শুরু করে বাসার আশেপাশে যেখানে জল জমতে পারে সেখানে, এবং স্ট্যাগন্যান্ট ওয়াটার যেখানে জল স্থবির হয়ে থাকে, সেগুলো জায়গায় এডিস মশা বংশবৃদ্ধি করে। সেই এডিস মশা মানুষকে কামড় দেয়, এবং সেই মশা যদি এই ডেঙ্গুর জীবাণু বা চিকুনগুনিয়া জীবাণু বহন করে এবং কাউকে কামড় দেয়, এবং যে রোগী তার দেহে যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে রোগ হয়। এটা মানে এই সাইকেলটা মেনটেন হচ্ছে, রোগও হচ্ছে। তো আমরা অবশ্যই কিন্তু শঙ্কিত, এবং আমরা দু একজন রোগী পাচ্ছিও এখন ডেঙ্গু, কিন্তু আমাদের শঙ্কা যে বৃষ্টি বাড়ার সাথে সাথে হয়তো ঈশ্বর না করুন যে আবার এটা মহামারী আকার ছড়িয়ে না পড়ুক। একদমই, যাতে মহামারী আকার ছড়িয়ে না পড়ে আমরা তো সবসময় আসলে দায়ী করি সিটি কর্পোরেশনকে, কিন্তু ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটি ব্যক্তির আসলে সচেতনতার জায়গাটা কোন জায়গায়, মানে আমাদের অপারগতার কারণেই কি এই ডেঙ্গু প্রত্যেক বছর এই অবস্থায় রূপ নেয়? অবশ্যই ব্যক্তি হিসেবে তো আমার দায়িত্ব থাকবেই, পরিবারের একজন সদস্য হিসাবে বা পরিবারের সবাই মিলে, বা একটা সোসাইটিতে যদি, ঢাকা শহরে তো বিশেষ করে ফ্ল্যাট বাড়ি, তো সেখানে সোসাইটি থাকে, তো আমার ঘরের মধ্যে আমি যদি জল জমতে না দিই, ফ্রিজের পানি, তারপর টবের পানি, ছাদ বাগানে পানি জমে থাকে, বা আমাদের হাউজের আশেপাশে পানি, যে পুরনো টায়ার বা এগুলো জায়গায় যদি পানি জমতে না পারে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বা সিটি কর্পোরেশনের সহায়তায় মশা মারা ওষুধ যদি স্প্রে করা হয় রেগুলার,
তাহলে অন্তত আমি মশার সংক্রমণ থেকে তো নিজে রক্ষা পেতে পারি। একদমই। এরপরে মশা যদি বা হলো, মশার কামড় থেকে পার্টিকুলার সিজনে বা ডেঙ্গু শুরু হওয়ার আগ দিয়ে বা শুরু হওয়ার সময় নিজে সচেতন থাকে যে আমার শরীরকে যে প্রোটেক্টেড করি, বা আমি মশা রিপেলেন্ট কিছু ক্রিম থাকে সেগুলো ইউজ করি, বা আমি মশার ইউজ করি। তারপরে ডেঙ্গু যেই সিজনে হচ্ছে যদি জ্বর হয়, তা আমি সচেতন থেকে সময় মতো ডাক্তারের শরণাপন্ন হই। সেক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু না হওয়া বা হলে তাড়াতাড়ি চিকিৎসা করে এই জটিলতা থেকে আমরা মুক্তি পেতে পারি। নিঃসন্দেহে। স্যার, পাশাপাশি আরেকটি কথা জানতে চাই যে আপনি তো বলছিলেন যে র্যাশ এবং জ্বর এ দুটো যেমন হামের বহিঃপ্রকাশ তেমন ডেঙ্গুরও বহিঃপ্রকাশ। তাহলে আমরা আসলে র্যাশ এবং হামের কারণে কখন ডেঙ্গু হলো, কখন হাম হলো, এবং আপনি বলছিলেন চিকুনগুনিয়ারও বহিঃপ্রকাশ হতে পারে এটি, আমরা আসলে পার্থক্য কিভাবে করব উপসর্গগুলোকে, কিভাবে বুঝবো যে ডেঙ্গুতে আক্রান্ত? আসলে ডেঙ্গুর র্যাশ কিন্তু খুব একটা বেশি হয় না, আর মানুষের গায়ের রং তো বিভিন্ন। অনেক সময় দেখা যায় যে একটু কালার পার্সন হলে কিন্তু র্যাশ অনেক সময় বোঝা যায় না। আর র্যাশটা আসলে হয় জীবাণু শরীরে ঢুকলো, এর বিরুদ্ধে একটা ন্যাচারাল প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি কিন্তু রোগ প্রতিরোধ করতে পারে না, কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন রিয়াকশন হয়, ওই রিয়াকশনের ফলশ্রুতিতে কিন্তু র্যাশটা অ্যাপিয়ার করে। মেজেলস হামের ক্ষেত্রে এটা 3-4 দিনের মধ্যেই র্যাশটা অ্যাপিয়ার করে। ডেঙ্গুটা এরকম চতুর্থ পঞ্চম দিনে হয়, টাইফয়েডের যেমন 7 দিন পরে হয়। তো র্যাশের চাইতে আমরা তো হাম বললাম, ডেঙ্গুতে সাধারণত হাই ফিভার, বেশি জ্বর দিয়ে শুরু হয় এবং প্রচণ্ড শরীর ব্যথা, বিশেষ করে মাথা ব্যথা সামনের দিকে, এবং এটা শরীরের জয়েন্ট এবং হাড়ে ব্যথা, ব্রেকবোন ফিভার বলা হয়। তো এই ব্যথা জ্বর, সেই সাথে সর্দি কাশি যদি না থাকে, মানে রেসপিরেটরি ভাইরাস সংক্রমণ হচ্ছে না, এবং ডেঙ্গুর এন্ডেমিক সিজন, চারপাশে ডেঙ্গু হচ্ছে, এই ক্ষেত্রে আমাকে ডেঙ্গু সন্দেহ করতেই হবে। এবং সেক্ষেত্রে যদি আমরা চিকিৎসকের শরণাপন্ন হই বা রক্ত পরীক্ষা, বিশেষ করে ডেঙ্গু ভাইরাসটা সংক্রমণের থেকে শুরু করে প্রথম 3-4 দিনই কিন্তু রক্তের মধ্যে থাকে। সেই ভাইরাসের একটা প্রোডাক্ট হচ্ছে NS1 অ্যান্টিজেন বলে। আচ্ছা। যে এই টেস্টটা যদি প্রথম 4 দিনের মধ্যে করা হয়, তাহলে আমরা প্রায় শতভাগ নিশ্চিত হতে পারি। যদি ভাইরাস লোড বেশি থাকে, খুব ভাইরাস লোড কম থাকলে অনেক সময় NS1 আসে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রথম 4 দিনে NS1 টেস্ট করলে কিন্তু ডেঙ্গু বোঝা যায়। কিন্তু 3-4 দিন পার হলে পরে যখন ভাইরাস আর রক্ত থেকে অদৃশ্য হয়ে যায়, তখন NS1 টেস্ট করে বোঝা যায় না। আচ্ছা। এবং 4 দিন পরে অনেক সময় জ্বর আস্তে আস্তে কমে যায়। জ্বর কমে অনেক সময় জটিলতা হলে পরে দ্বিতীয়বার জ্বর উঠতে পারে, সেকেন্ড টাইমস। সেক্ষেত্রে অনেক সময় কমপ্লিকেটেড ডেঙ্গু হয়। অনেক সময় দেখা যায় যে প্রেশার অনেক কমে যায়, তারপরে শক হয়, পাতলা পায়খানা হয়, বমি হয়, বা অনেক সময় রক্তের প্লেটলেট কমে যায়। সেই রক্তের প্লেটলেট একটা রক্তকণিকা, যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লেটলেট কমে গেলে অনেক সময় দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত আসতে পারে, বা চামড়ার নিচে রক্ত জমা হতে পারে, বা শরীরের মধ্যে ব্লিডিং হতে পারে। এটা কিন্তু খুব একটা বেশি হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। সুতরাং এই সচেতনতা থাকলে যে জ্বর আমার খুব হাই ফিভার হলো, অন্য কোনো লক্ষণ নাই, জ্বর কমে গেছে, কমে গেলেও কিন্তু আমি বিপদমুক্ত না। একদমই। ডেঙ্গুর সিজনে এই জন্য এই সময় একটু ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। সেই চিকিৎসকই বলতে পারবেন যে রোগীকে পরীক্ষা করে তার লক্ষণ দেখে, বা সিম্পল একটা দুটো রক্ত পরীক্ষা বলতে পারবেন যে তার পরবর্তী করণীয় কি। তাকে অনেক সময় দেখা যায় হাসপাতাল থেকে ওষুধ দিয়ে পরবর্তীতে হয়তো ফলো আপের জন্য ডাকতে পারেন, অথবা কমপ্লিকেটেড মনে করলে হাসপাতালে ভর্তি করে দেন। একদমই। কিন্তু আমরা তো জানি যে ডেঙ্গুর ক্ষেত্রে যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সচেতন নই জ্বর নিয়ে, প্রাথমিক যে উপসর্গগুলো সেটা নিয়ে, দেখা যায় অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করছে। আমরা বারবার বলছিলাম হামের কমপ্লিকেশন, কিন্তু ডেঙ্গুরও কমপ্লিকেশন রয়েছে মারাত্মক পরিমাণে, এবং প্রত্যেক বছর এত এত ব্যক্তি ডেঙ্গুতেও আক্রান্ত হয়ে মারা যায়। স্যার, একটু জানতে চাই যে ডেঙ্গুর কমপ্লিকেশনগুলো আসলে কি কি এবং সেগুলোর বহিঃপ্রকাশ কেমন হতে পারে? ডেঙ্গুর কমপ্লিকেশনের মধ্যে বেশিরভাগ যেটা আমরা ফেস করি এবং যেটার উপর নির্ভর করে চিকিৎসা, যে এমনিতে হাই ফিভার, বেশি জ্বর হলে জ্বরের জন্য কিন্তু খাওয়ার অরুচি থাকে, জ্বরের জন্য বমি হয়, বা জ্বরের জন্য প্যারাসিটামল খেলে পরে ঘাম দিয়ে জ্বর ছাড়ে। তো প্রচুর ঘামলে পরে শরীর থেকে পানি এবং লবণ লস হয়, বমিতে লস হয়। আবার এই কারণে কিন্তু শরীরে পানি শূন্যতা এবং সোডিয়াম ক্লোরাইড, বিশেষ করে লবণ, সোডিয়াম ক্লোরাইড লস হয়, যেটাকে হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্লোরিমিয়া এবং ডিহাইড্রেশন বলে।
আবার কমপ্লিকেটেড ডেঙ্গু হলে আমাদের যে কৈশিক রক্তের যে সূক্ষ্ম রক্তনালী যেগুলো ক্যাপিলারি বলে, সেগুলোর মাধ্যমে রক্তের জলীয় অংশটা রক্তনালী থেকে বের হয়ে যায়। তো রক্তের জলীয় অংশ কমে যাচ্ছে, ডিহাইড্রেশন হয়। তো এটাই সবচেয়ে এবং শক হয় পরবর্তীতে। আচ্ছা আচ্ছা। তো এই কারণে কিন্তু ভর্তি করার পর আমরা বেশিরভাগ রোগীর নর্মাল স্যালাইন, সিম্পল, যদি মুখে খেতে পারে খাবার স্যালাইন খাওয়া বা লবণ পানি খাওয়া, তারপরে আমরা ডাবের পানি খেতে বলি, শরবত করে খেতে পারি, পানীয় জিনিস যেটা বলা হয়, ফলের রস। কিন্তু বেশি মাত্রা জটিল হলে ভর্তি করে তাকে আইভি স্যালাইন দিতে হয়, একদমই। নর্মাল স্যালাইন। এটা কিন্তু চিকিৎসার মূল ভিত্তি। অনেক ক্ষেত্রে তার রানিং স্যালাইনও প্রয়োজন পড়ে, যেটা ক্যাপিলারি লিক বলে। আর যে ক্ষেত্রে আমাদের প্লেটলেট কমে যায়, কমপ্লিকেটেড ডেঙ্গু বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, সেক্ষেত্রে একটা খুব শর্ট পিরিয়ডের জন্য এটা আমরা ভয় পাই বেশি। এটা ভয় পাওয়ার কিছু নাই, অনেকে প্যানিকই হয়ে যান যে ডেঙ্গু হলেই বোধহয় প্লেটলেট বা রক্ত দিতে হবে। প্লেটলেট নর্মালি আমাদের শরীরে ডেসিলিটারে 1.5 লাখ থেকে 4 লাখ 5 লাখ থাকে। এমনি ডেঙ্গু ছাড়াও অনেক জ্বরে কিন্তু প্লেটলেট কমে, ডেঙ্গুতে একটু বেশি কমে। অনেক সময় দেখা যায় যে 1,70,000, 80,000, 40,000, 50,000 কমছে। অনেকে আমরা প্যানিকই হয়ে যায়, কিন্তু প্যানিক হওয়ার কোনো কারণ নাই। বেশিরভাগ 2-3 দিন পরে কিন্তু বোন ম্যারো, যেটা ডেঙ্গু ভাইরাসটা আমাদের রক্ত যেখানে তৈরি হয় বোন ম্যারোকে সাপ্রেস করে, আচ্ছা। প্লেটলেট কম তৈরি হয় এবং প্লেটলেট ডিস্ট্রাকশনও হয়। 2-3 দিন পরে বোন ম্যারো রিজেনারেট করে, এমনিতেই প্লেটলেট তৈরি করে বেশি। আচ্ছা, তার মানে এই প্লাটিলেট কত হলো কত কমলো এগুলো নিয়ে আতঙ্কিত এটা নিয়ে হওয়ার কোনো আতঙ্কের কারণ কিছু নেই। নাই। একদমই বারবার আমরা আলোচনার মাধ্যমে সচেতন করতে চাই। এবং স্যার একদম শেষ প্রান্তে আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে আসলে ডেঙ্গুর পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য আমাদের ব্যক্তি পর্যায়ে কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি, এবং ডেঙ্গু সম্পর্কে কিংবা সাম্প্রতিক সময় জ্বরগুলো থেকে নিজেকে প্রতিরোধ করতে আপনার পরামর্শ কি থাকবে? না, যেটা আমি বলছিলাম যে ব্যক্তি পর্যায়ে আমি একজন মানুষ হিসেবে মনে করব যে মশা থেকে আমাকে যতদূর সম্ভব প্রোটেক্টেড থাকতে হবে। এটা সবসময় পারা যায় না, নিশ্চয়ই, কিন্তু অবশ্যই থেকে সচেতনতার বিকল্প নেই। একদম শেষ প্রান্তে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে কলাকুশলী এবং অগ্রিম বাংলা শুভ নববর্ষ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।